অনেকেই মিস করছে ক্লাস, যাই হোক কি আর করা যাবে। তো এনএমআর স্পেকট্রোস্কোপি বোঝা যাচ্ছে। ওকে, উইল স্টার্ট দেন। হ্যাঁ, আচ্ছা, গলা শোনা যাচ্ছে তো পরিষ্কার রুদ্রজিৎ? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তো উই ক্যান স্টার্ট নাও। আচ্ছা, এনএমআর স্পেকট্রোস্কোপি, ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝবো যে এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টু ডিটারমাইন, হ্যাঁ, টু ডিটারমাইন the carbon hydrogen framework, to determine the carbon hydrogen framework of a compound, এইটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য হবে, ঠিক আছে? টু ডিটারমাইন দ্য কার্বন হাইড্রোজেন ফ্রেমওয়ার্ক অফ আ কম্পাউন্ড। ওকে, এইবার যেটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন, ও আবার চলে, ওকে, এরাও অ্যাডমিট হয়ে গেছে, সায়ন দাস আর সপ্তর্ষি। আচ্ছা, তো এদের দুজনের নতুন সপ্তর্ষি এবং সায়ন দাসের জন্য বলে দিই আরেকবার। এনএমআর স্পেকট্রোস্কোপিতে আমরা যেটা পড়বো, মানে যেটা মেন পড়ার উদ্দেশ্য, সেটা হচ্ছে টু ডিটারমাইন দ্য কার্বন হাইড্রোজেন ফ্রেমওয়ার্ক অফ আ কম্পাউন্ড। এই জিনিসটা পড়াটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য, দিস ইজ আওয়ার পারপাস। ওকে, তো হাউ ডু উই স্টাডি ইট, আমরা এটা কি করে করব, লেট আস সি। ফার্স্ট একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে এনএমআর অ্যাক্টিভ কোন নিউক্লিয়াস যেগুলো হচ্ছে গিয়ে এনএমআর অ্যাক্টিভ, সব নিউক্লিয়াস কিন্তু এনএমআর অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? তাহলে এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস বলতে আমরা কি বোঝাচ্ছি, এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝছি, ঠিক আছে? এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস মানে যার মধ্যে অড নাম্বার অফ প্রোটন, ঠিক আছে? এনএমআর অ্যাক্টিভ বলতে যার মধ্যে অড নাম্বার অফ প্রোটন আছে অর অড নাম্বার অফ নিউট্রন আছে, ঠিক আছে? এনএমআর অ্যাক্টিভ নিউক্লিয়াস কাকে আমরা বলবো, যার মধ্যে আইদার অড নাম্বার অফ প্রোটন আছে অর অড নাম্বার অফ নিউট্রন আছে। লেট আস সি দিস, হ্যাঁ, টেক অ্যান এক্সাম্পল এন্ড লেট আস সি দিস। So if a nucleus contains odd number of proton or odd number of neutron, it's NMR active. Okay, এইবার আমরা একটা খুব ছোট্ট জিনিস, এটা তোমরা সবাই জানো, স্টিল একেবারে বেসিক আমি বলে দিচ্ছি কারুর যদি আইডিয়া না থাকে। সুপর্ণা, মাস নাম্বার কাকে বলে? একটা একটা এলিমেন্টের মাস নাম্বার কাকে বলে? স্যার প্রোটন নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার কাকে বলে? প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারকে মানে একসাথে বলে মাস নাম্বার। ওকে, so mass number is equal to the number of proton plus number of neutron. তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, কার্বন 12, ঠিক আছে, এটায় কটা প্রোটন আছে আর কটা নিউট্রন আছে? সুপর্ণা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটায় কটা প্রোটন আছে কটা নিউট্রন আছে কার্বন 12 এ? 6টা প্রোটন 6টা নিউট্রন। 6টা প্রোটন আছে 6টা নিউট্রন আছে। হ্যাঁ, তো এটা কি এনএমআর অ্যাক্টিভ হবে? এটা কি এনএমআর অ্যাক্টিভ হবে? দিস উইল নট বি এনএমআর অ্যাক্টিভ, কারণ এখানে অড নাম্বার অফ প্রোটন বা অড নাম্বার অফ নিউট্রন কিন্তু নেই। ওকে, বাট ইউ সি, এর তলায় লিখলে আর দেখা যাবে না, আবার মুছে দিই।
but you see carbon 13, it contains 6 proton, 7 neutron. তাই তো? এই সরি 6 লিখলাম আবার, 7 neutron. So this is NMR active. Okay. Similarly, when you see this example that nitrogen 15, 7 proton plus 8 neutron. So this is NMR active. NMR active. দেখা যাচ্ছে তো এখন অবধি, মানে বোর্ডের এই পোর্শন অবধি দেখা যাচ্ছে। গুড, ওকে। সো এইরকম ভাবে আমরা যদি দেখি, টুডে উই উইল স্টাডি অ্যাবাউট প্রোটন এনএমআর। ঠিক আছে, আমরা প্রোটন এনএমআর করব। নাও হোয়াট ইজ প্রোটন এনএমআর? ঠিক আছে, প্রোটন এনএমআর মানে হচ্ছে, so when we consider a proton, that is the commonest form of hydrogen, that is present in all the compounds. Okay, it contains only one proton and 0 neutron. তাহলে this proton makes it NMR active. This makes it NMR active. ঠিক আছে, now this proton is having a, এবার কি মিক্স করছে, B2, okay. Now this proton, কেউ ওয়েট করলে আমাকে একটু বলো তো, আমি কিন্তু ওইদিকে মন দিতে পারছি না। স্যার অভয়ানন্দ এসছে, ও বলছে আপনাকে ঢুকানোর জন্য। কোথায়? ও তো আর তো কেউ নেই ওয়েটিং লিস্টে, সবাই থেকে তো ঢুকিয়ে দিয়েছি, আর কেউ নেই। ওয়েটিং থাকলে তো এখানে দেখা যাবে পার্টিসিপেন্ট লিস্টে, তোমরাও দেখতে পাবে যে কেউ যদি ওয়েট করে। যাই হোক, দ্য পয়েন্ট ইজ যে আর কেউ নেই, সবাইকে ঢুকিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে এইটা হচ্ছে কিন্তু এটা এনএমআর অ্যাক্টিভ। এবার নাও ইফ দেয়ার ইজ আ প্রোটন, একটা প্রোটন যদি থাকে, সো হোয়াট ইজ ইট? ইট ইজ লাইক why we will first study proton NMR, তারপর আমরা carbon 13 NMR, that will be very advanced। তার মানে তোমার একটা কম্প্রিহেন্সিভ এক্সস্টিভলি তোমার NMR পড়া হয়ে গেল, তুমি যদি দুটোই পড়ো আর কি। ঠিক আছে, তো whatever, now this is a proton, so it is having a positive charge। এইবার হ্যাঁ, after all this is nothing but this is a hydrogen nucleus। This is a hydrogen nucleus। ঠিক আছে, এইবার একটা hydrogen nucleus having a positive charge, proton is a hydrogen nucleus having a positive charge। এবার এই ধরনের একটা জিনিসের কি ব্যাপার হবে যে this will have this hydrogen nucleus having a positive charge, তাহলে এইটার কি হবে যে you know there is a concept of nuclear spin। associated with any nucleus like hydrogen nucleus। ঠিক আছে, এইবার যখন একটা চার্জ পার্টিকেল মুভ করছে, ওকে, so when a charged particle like the hydrogen nucleus is moving, then what happens? হ্যাঁ, একটা চার্জ পার্টিকেল এইভাবে পড়ানো যদিও খুব ডিফিকাল্ট, যাই হোক আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। একটা চার্জ পার্টিকেল like hydrogen nucleus, okay, it is moving,
হ্যাঁ, তখন কি হচ্ছে, কি হয় আমাকে কে বলবে? একটা চার্জ পার্টিকেল যখন মুভ করে তখন কি হয়? এনার্জি এমিট হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড, এনার্জি, দুটো দুটো আনসারই অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, তো there is a electromagnetic field associated with it. There is a electromagnetic field associated with it. ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। ওকে, নাও এইবারে এইগুলো একেবারে বেসিক কনসেপ্ট, এখনো অবধি আমরা সেভাবে কিছুই কঠিন জিনিসে ঢুকিনি, এইবার একটু একটু করে ঢুকবো। এটা হচ্ছে যে এইবার সো দিস হাইড্রোজেন নিউক্লিয়াস দে আর লাইক এইভাবে random, they have a random magnetic field associated with them. Random একটা magnetic field এর সঙ্গে associated হয়ে আছে। Now what do? You give a magnetic field in a direction. You give a magnetic field in a direction. Then what will happen? ঠিক আছে, দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে some of the nuclei they will align in the direction of the magnetic field. কিছু নিউক্লিয়াই আছে যারা কিন্তু অ্যালাইন করবে in the direction of the magnetic field. Okay, and there will be some nuclei that will align in the opposite direction. Some nuclei will align in the direction of the magnetic field and some nuclei will align in the opposite direction when we give a magnetic field. আবার শুভঙ্কর চলে এলো। ঠিক আছে, তো এইরকম যদি ব্যাপারটা দাঁড়ায়, হ্যাঁ, তা সেখানে আমি বলবো যে এই দুটো নিউক্লিয়াই যারা ইন দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে অ্যালাইন হয়েছে আর যারা অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডে অ্যালাইন হয়েছে, দুটোর কি এনার্জি সেম হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সায়ন, রুদ্রজিৎ সবাই আছে। আলাদা হবে স্যার, যারা আলাদা, হ্যাঁ, অপোজিটলি অ্যালাইন করবে তাদের এনার্জি বেশি হবে। তাদের এনার্জি বেশি হবে অফকোর্স, আর যারা ইন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন করবে তাদের এনার্জি কম হবে। অবভিয়াসলি তুমি এই জিনিসটা ভাবো, স্রোতের অপোজিটে যদি তোমাকে ফ্লো করতে হয় তাহলে তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। স্রোতটা যেদিকে আসছে তুমি তার অপোজিটে ফ্লো করছো, তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। বা তুমি ধরো লঞ্চে যাচ্ছ, তাহলে স্রোতের বিপরীতে যেতে গেলে অনেক বেশি এনার্জি লাগে, যেদিকে স্রোত আছে সেদিকে যদি যাও অনেক কম এনার্জি লাগে এবং তুমি অনেক তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারবে। দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, so let us consider this as the alpha spin state বা alpha spin state, and this is the beta spin state. The energy difference between these two, that is equal to delta E. ঠিক আছে, এই দুটোর মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা হচ্ছে সেইটা হচ্ছে গিয়ে ডেল্টা ই, দ্যাট ইজ দ্য এনার্জি বিটুইন দিস আলফা স্পিন স্টেট এন্ড দ্য বিটা স্পিন স্টেট। ঠিক আছে, এইবার নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নাও হোয়াট ডু উই ডু। ওকে, তো এই অবধি আমার মনে হয় এখনো অবধি কোনো ডিফিকাল্ট কিছু হয়নি। হ্যাঁ, নাও উই উইল গিভ আ electromagnetic radiation. We will give a electromagnetic radiation of radio frequency. ঠিক আছে,
ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ রেডিও ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোন ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সিতে দেব, তাতে কি হবে, তাতে হচ্ছে যে এই অ্যালফা স্পিন স্টেটের থেকে বিটা স্পিন স্টেটে যাতে চলে যায়। তো দিস আর দ্য টু এনার্জি লেভেলস, এখানে এটা অ্যালফা এটা বিটা, এই ধরনের একটা ট্রানজিশন যাতে হয় তার জন্য আমরা কি করছি, আমরা রেডিও ফ্রিকোয়েন্সি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিচ্ছি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে তোমরা শুনে নাও, এনএমআর দিয়ে বায়োলজিক্যাল স্যাম্পল খুব সুন্দরভাবে অ্যানালাইজ করা যায়। We can analyze the biological sample using NMR in a nicest way. Why can we do that? Because আমরা রেডিও ফ্রিকোয়েন্সিতে অপারেট করছি। আমরা যদি ইএসআর বা ইলেকট্রন স্পিন রেজোনেন্স সিমিলার কাইন্ড অফ টেকনিক ইউজ করি, সেইটা দিয়ে কিন্তু আমরা বায়োলজিক্যাল স্যাম্পল অ্যানালাইজ করতে পারবো না, কারণ সেখানে আমরা মাইক্রোওয়েভ ইউজ করবো, রেডিও ওয়েভস ইউজ না। এবং মাইক্রোওয়েভসের একটা বিশাল বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মাইক্রোওয়েভ কিন্তু ওয়াটারকে হিট করে। তোমাদের অনেকের বাড়িতেই মাইক্রোওয়েভ আছে, তাতে যে রান্নাটা হয় কিভাবে হয়, দিস মাইক্রোওয়েভ ক্রিয়েটস আ ভাইব্রেশন বিটুইন দ্য ওয়াটার মলিকিউলস, যার জন্য তুমি যদি শুকনো চাল বা শুকনো কিছু মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে মাইক্রোওয়েভ অন করে দাও, সেটা কিন্তু মোটেও গরম হবে না। দিস হ্যাজ টু হ্যাভ সাম ওয়াটার কন্টেন্ট, যে ওয়াটার কন্টেন্টটাকে কিন্তু গরম করতে পারছে by the vibration of the water molecules. এবার যেহেতু বায়োলজিক্যাল সিস্টেম, ইট ইজ মেইনলি মেড আপ অফ ওয়াটার মলিকিউলস, ফলে আমরা কিন্তু ইএসআর ব্যবহার করতে পারবো না, বিকজ ইএসআর ইউজেস মাইক্রোওয়েভস, এন্ড মাইক্রোওয়েভস দে উইল হিট দিস আপ, ওয়াটার মলিকিউলস কে হিট করে কিন্তু বায়োলজিক্যাল স্যাম্পলটাই নষ্ট করে দেবে। Okay, that's the principle of microwave that we use for making tandoori chicken or biryani, whatever. ঠিক আছে, but that doesn't happen in case of this radio wave, radio frequency আমরা যখন ইউজ করছি এটা হচ্ছে না। ওকে, সো এটা কি হচ্ছে, এটা আলফা স্টেট থেকে বিটা স্টেটে যাচ্ছে, ঠিক আছে, এইটা অ্যাবজর্ব করে, দিস ইজ বিং অ্যাবজর্ব। আবার ও যখন বিটা স্পিন স্টেট থেকে অ্যালফা স্পিন স্টেটে আসছে, তখনও কি হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি এমিট করছে। নাও দিস ট্রানজিশন বিটুইন টু স্টেটস, ঠিক আছে, এই যে ট্রানজিশনটা ফ্রম দ্য অ্যালফা স্টেট টু দ্য বিটা স্টেট এন্ড ফ্রম দ্য বিটা স্টেট টু দ্য অ্যালফা স্টেট, ঠিক আছে, হ্যাঁ, একটার ক্ষেত্রেও রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করছে, একটার ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি এমিট করছে। এই যে ট্রানজিশনটা, ঠিক আছে, এটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে রেজোনেন্স। This is known as resonance. What is this resonance? This is the transition from the alpha state to the beta state and subsequently from the beta state to the alpha state. ঠিক আছে, এই যে ট্রানজিশনটা হচ্ছে, মানে এটা হচ্ছে গিয়ে ইন রেজোনেন্স। ওকে, রেজোনেন্স এক্সপ্লেন করার একটা সবথেকে সুন্দর এক্সাম্পল আমি একবার খুঁজে বার করেছিলাম। আমাকে আমার দাদু বলেছিলেন, তিনি এখন স্বর্গীয়, যে হাওড়া ব্রিজের ওপর যদি 5000 সোলজার একসাথে মার্চ করে, ঠিক আছে, তাহলে হাওড়া ব্রিজ কিন্তু ভেঙে পড়বে। আমি বললাম হোয়াট, এত এত গাড়ি যাচ্ছে, এত এত ট্রাক যাচ্ছে, সারাদিন এত লোক যাচ্ছে, 5000 সোলজার মার্চ করলে ভেঙে পড়বে? তোমাদের মধ্যে যদি কেউ হাওড়া ব্রিজের ওপর চড়ে থাকো, তোমরা দেখবে হাওড়া ব্রিজে হাঁটতে গেলে কিন্তু ভয় করে, কারণ হাওড়া ব্রিজ সবসময় কাঁপে। ইট অলওয়েজ, কি বলবো, যে ওটা কিন্তু সবসময় কাঁপছে উইথ আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। নাও 5000 সোলজার যদি একসাথে মার্চ করে, তাদের পায়ের ফ্রিকোয়েন্সিটা এই যে মার্চিং এ will be same to the frequency of this vibration of Howrah Bridge, and when both the frequencies will be same, there will be a resonance, total frequency অনেক হাই হয়ে যাবে। So anyway, let's not go into all this. আমাদের এখন কোনো তাত্ত্বিক বিষয়ে গিয়ে অ্যাবসলিউটলি লাভ নেই, কারণ আমরা অনেক ডিফিকাল্ট একটা জিনিস এই মুহূর্তে পড়তে চলেছি। সেটা হচ্ছে এর পরের যে স্টেপ, সেইখানে হচ্ছে নাও হোয়াট ইজ
দ্য ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য, এখানে দুটো জিনিস বলে নি। আমাদের ম্যাগনেটিক ফিল্ড এইটা স্ট্রেংথ, এইটা B0, এটা স্ট্রেংথটা যত বেশি হবে, হ্যাঁ, that is directly proportional to the energy difference between the alpha state and the beta state. ঠিক আছে, মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যদি ইনক্রিজ করি আমরা, তাহলে সাবসিকুয়েন্টলি যেটা হবে, এই যে দুটো স্টেট আছে where the nucleus are aligning in the direction of the magnetic field and where the nucleus are aligning opposite to the direction of the magnetic field. ঠিক আছে, এই দুটো জিনিস এর মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা যত বেশি হবে তত কিন্তু এনার্জি ডিফারেন্সটা বেশি হবে। সো হোয়াট ইফ, যে আমি যদি, হাউ ক্যান উই রিলেট দ্যাট হোয়াট শুড বি দ্য ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি দ্যাট উই ইউজ ফর ট্রানজিশন ফ্রম সে দ্য লোয়ার এনার্জি স্টেট টু দ্য হায়ার এনার্জি স্টেট। ঠিক আছে, লোয়ার এনার্জি স্টেটের থেকে হায়ার এনার্জি স্টেটে যাওয়ার জন্য আমরা কোন ফ্রিকোয়েন্সির রেডিয়েশন আর কি ব্যবহার করব। ঠিক আছে, দ্যাট ইজ গিভেন বাই আ ভেরি সিম্পল ফর্মুলা, যেটা তোমাদের এতদিন স্পেকট্রোস্কোপি পড়ানোর সময় আমি ইউজ করছিলাম, and you all know it, that is delta E, this is equal to H into nu. এই নিউটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, this is the frequency. Okay, now how do we correlate this with the strength of the magnetic field? How do we correlate this with the strength of the magnetic field? আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে strength of the magnetic field এর সাথে কিভাবে কোরিলেট করব? Because at the end of the day NMR স্পেকট্রোমিটারের থেকে সেটাকে তো একটা ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে হবে, সেই ফ্রিকোয়েন্সিটা will depend upon the strength of the magnetic field. Okay, so how? This frequency is equal to, this is called the radius of gyration by 2 pi into the strength of the magnetic field. Okay, এইটাকে বলা হচ্ছে, এই যে জিনিসটা, এইটাকে বলা হচ্ছে গিয়ে radius of gyration. This is known as the radius of gyration. ঠিক আছে, তাহলে আমি যদি এই টোটাল ফর্মুলাটাকে একসাথে দেখতে যাই যে আমরা কতটা এনার্জি লাগছে, হ্যাঁ, for this transition that is related to the strength of the magnetic field, that is delta E is equal to H into this radius of gyration by 2 pi into okay, very 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 important, অত্যন্ত ইম্পর্টেন্ট, হ্যাঁ, one of the most important concepts. Now this radius of gyration, it is different for a carbon NMR, okay, and when we do a carbon NMR, okay, carbon 13 NMR, when we do a proton NMR, because this is different for hydrogen, this is different for your carbon, for every compound, every element, this is different. Okay, so for hydrogen এইটা হচ্ছে গিয়ে এই যে ভ্যালুটা রেডিয়াস অফ গাইরেশন, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 2.675 into 10 to the power 8 Tesla inverse second inverse. Okay, 2.675 into 10 to the power minus 8 Tesla inverse second inverse. হ্যাঁ, আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে ফর কার্বন, আমরা যদি এই জিনিসটা দেখতে যাই, ঠিক আছে, তাহলে কার্বন এর ক্ষেত্রে এই রেডিয়াস অফ গাইরেশনটা হচ্ছে গিয়ে
এইচটা তো তোমরা সবাই জানো, এইচ ইজ নাথিং বাট দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচটা হচ্ছে গিয়ে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা, ঠিক আছে? ওকে, তাহলে এই কার্বনের জন্য এই সেম জিনিসটা হচ্ছে 6.688 ইন্টু 10⁻⁷ টেসলা ইনভার্স সেকেন্ড ইনভার্স। ইজ ইট ওকে? এইটা একেবারে মাথায় রাখো। এইবার আমরা যেটা করব, একটা আমি তোমাদেরকে দিচ্ছি, দেখছি কোনো অঙ্ক পাই কিনা। সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে রেডিয়াস অফ গাইরেশনটা আমরা প্রোভাইড করব, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তো আমাদের জানাই আছে, রেডিয়াস অফ গাইরেশনটাও আমরা বলছি। তো এইখানে আমরা দেখি যে আমরা কোনো একটা অপারেটিং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি কিনা। ঠিক আছে, আমরা কোনো অপারেটিং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারি কিনা সেটা, দিস ইজ সামথিং উই উইল সি। আর এটা মেনলি তোমরা করবে, ঠিক আছে? সো the most important thing for any NMR spectrometer, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে সেটার অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে। হ্যাঁ, অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে, I'll tell you about this. So this operating frequency, that is this mu, not gamma. Radius of gyration টা gamma ছিল, এই operating frequency, this is the operating frequency of a NMR spectrometer, যে ফ্রিকোয়েন্সিতে আমরা অপারেট করব, ঠিক আছে? তাহলে এবং দিস ইজ অলওয়েজ ক্যালকুলেটেড, দিস ইজ ক্যালকুলেটেড ইন, আরে বাবা আবার টাইম চলে এলো, রিমুভ করে যাচ্ছে না কেন? দিস ইজ ক্যালকুলেটেড ইন মেগাহার্টজ, এটাকে আমরা মেগাহার্টজে ক্যালকুলেট করি। মেগাহার্টজ মানে হচ্ছে গিয়ে, মেগাহার্টজ মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 10⁶ হার্টজ। আমরা ফ্রিকোয়েন্সিকে হার্টজে ক্যালকুলেট করি, ফলে অপারেটিং ফ্রিকোয়েন্সি এতই বেশি হয় যে সেটাকে আমরা মেগাহার্টজে ক্যালকুলেট করি। ওকে, সো now let me give you a problem and you people will solve a problem. If I have a, what is the operating frequency of a NMR spectrometer ব্র্যাকেটে অবশ্যই মেগাহার্টজে হবে, ঠিক আছে? when magnetic field, দাঁড়াও দেখে নিই কতটা কতটা ছিল, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কতটা ছিল, যাতে তোমাদের একেবারে কারেক্ট হয়। ওকে, that generates a magnetic field, এখন অবধি দেখা যাচ্ছেই মনে হচ্ছে, field of 11.477 টেসলা।
ঠিক আছে, উইল ক্যালকুলেট দিস। কিভাবে ক্যালকুলেট করবে? এনি ওয়ান অফ ইউ ফ্রম থার্ড সেম আমাকে যদি একটু বলো যে হাউ ডু ইউ ক্যালকুলেট ইট। সরি, এটা 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 477 হবে না, এটা 744 হবে। 11.744 টেসলা। 11.744 Tesla. What is the strength of what is the operating frequency of a NMR spectrometer that generates a magnetic field of 11.744 Tesla? How do you calculate it? You have seen this question, so it's basically nothing. এটা কোনোভাবেই কিন্তু ইয়ে করা যাবে না। কিন্তু ক্যান সামবডি টেল মি যে হোয়াট ইজ দ্য থিং, আমি একটা ইচ্ছে করে একটা ছোট্ট মিস্টেক করেছি, তোমরা কি বলবে যে এই মিস্টেকটা কি? এটা কি এইভাবে ক্যালকুলেট করা যাবে? রেডিয়াস অফ জাইরেশনটা দেওয়া নেই। রেডিয়াস অফ জাইরেশনটা দেয়া নেই, তাহলে তোমাকে এটাকে কিভাবে বলতে হবে? এনএমআর স্পেকট্রোমিটারটাকে বললে কিন্তু চলবে না। ইউ হ্যাভ টু সে দ্যাট এইচ এনএমআর spectrometer, মানে proton NMR spectrometer. So the take home message is we actually operate different spectrometers at different protocols while doing different NMR. যার জন্য proton NMR আমাদের একটা ডিফারেন্ট স্পেকট্রা দেবে, কার্বন NMR আমাদের কিন্তু একটা ডিফারেন্ট NMR স্পেকট্রা দেবে। ওকে, সো রেডিয়াস অফ জাইরেশনটা এক্ষেত্রে আমরা কার ইউজ করবো? আমরা তো কারো ইউজ করতে পারবো না, কারণ we do not know that this NMR spectrometer is measuring for a proton or for a carbon. এইবার যদি আমি বলে দিই for a H NMR spectrometer, now can you measure? হ্যাঁ, What will be the frequency? That will be equal to the radius of gyration by 2 pi হ্যাঁ ইন্টু d0। তার মানে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গিয়ে এইচ এর ক্ষেত্রে এটা কত ছিল? 2.675 ইন্টু 10⁸8, সবই টেসলায় আছে, ঠিক আছে, বাই 2 পাই ইন্টু 11.744 ছিল, তাই তো? এটা ছিল তো? হ্যাঁ স্যার। ভুল বলছি নাকি কি বলছি? তাহলে এইখানে আমরা যদি একটু ইউনিটস গুলো এই জিনিসটা ছিল। এবার যদি আমরা, এখনো আমাদের কাছে 4 মিনিট সময় আছে, হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা একটু ইউনিটস গুলোও দেখে নিই, তাহলে নিউ দ্যাট ইজ ইকুয়াল টু 2.675, এটা হচ্ছে গিয়ে টেসলা ইনভার্স সেকেন্ড ইনভার্স, আচ্ছা, বাই 2 পাই ইন্টু আরে তোমরা করতে শুরু করো এই হ্যাঁ, আরে তোমরা করতে শুরু করো তোমাদের বিখ্যাত স্মার্টফোনে ক্যালকুলেশন গুলো। টেসলা ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর এটা হচ্ছে গিয়ে 11.744 টেসলা। তাহলে টেসলা ইনভার্স আর টেসলাটা কেটে গেল, তাহলে রয়ে গেল গিয়ে হচ্ছে শুধু সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স কার ইউনিট? শ্যান বিশ্বাস, সেকেন্ড ইনভার্স কার ইউনিট? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট। তাহলে টেসলা ইনভার্স আর টেসলা কেটে গেল, তাহলে আমাকে বলো কেউ ভ্যালুটা কত হলো অপারেটিং ফ্রিকোয়েন্সিটা? 49.346। 49.346। এইটা কি? এটা মানে কি? কিসে সঙ্গে কিছু নেই? এখানে তো 10⁸8 আছে। মানে তুমি এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে বাই 2 পাই করলে। হ্যাঁ, ওটা খেয়াল করেনি, ভুলে গেছে। হ্যাঁ, 2.6 কে 11 দিয়েই তো 30 হয়ে যাবে, তারপরে আবার সেটাকে তুমি বলো। 2 মিনিট 25 সেকেন্ড রয়েছে আর।
মানে 2.675 into 11.744 by 2 into 3.14, এইটা কত আসছে? স্যার এরকম হচ্ছে 49.9 into 10 to the power 7। 49.9 into 10 10 to to the the power power 7। 7, এটা আসছে তাই তো? 49.9 into 10 to the power 7। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে 499 into 10 to the power, এটা কি সেকেন্ড ইনভার্স বা হার্টজ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি 499 into 10 to the power 6 হার্টজ, লিখতে পারি? হ্যাঁ বেসিক অঙ্ক, ঠিক আছে? 10 to the power 6 হার্টজ মানে কি 1 মেগাহার্টজ, তাই তো? তাহলে the operating frequency is equal to 499 মেগাহার্টজ বা approximately দেখা যাচ্ছে এখন অবধি 500 মেগাহার্টজ। 500 মেগাহার্টজ এসছিল। 500 মেগাহার্টজ ই এসেছিল, ভেরি গুড। 10 to the power 6 hertz is equal to 1 megahertz, তাহলে 499 মেগাহার্টজ বা 500 মেগাহার্টজ। আরেকটু দেখবে তার জন্য। ওকে, লেস দ্যান 1 মিনিট লেফট, হিয়ার উই এন্ড আওয়ার ক্লাস টুডে। আজকে কোনো কোয়েশ্চেন করার দরকার নেই, ক্লাসটা ভালোভাবে দেখে নাও। নেক্সট দিন আমরা কেমিক্যাল শিফটটা ডিটেলসে বুঝবো। তার আগে কোনো কোয়েশ্চেন থাকলে উই উইল অ্যাড্রেস দিস কোয়েশ্চেন। ওকে, লেস দ্যান 1 মিনিট, ক্লাস এমনি শেষ হয়ে যাবে। তাহলে মোটামুটি এনএমআর এর অপারেটিং ফ্রিকোয়েন্সি কিন্তু এই 500 থেকে 800 মেগাহার্টজ